আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله تعالى ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আজকের এই শহীদ আহত আমাদের প্রাণের স্পন্দন, আমাদের সম্মানিত এই ভাইদেরকে নিয়ে আয়োজনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নারায়ণগঞ্জ জেলার আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব আব্দুল জব্বার, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে সবারই সর্বজন শ্রদ্ধা আমার একান্তই মাননীয় সম্মানিত জনাব মাওলানা মাইনুদ্দিন, মঞ্চ অভিবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত শ্রদ্ধা মাননীয় শহীদ আহত পরিবারের ভাই ও বোনেরা, আসলে এটা এমনই একটি ঘটনা যে ঘটনা এটা উপলব্ধি করার বিষয়, বক্তৃতা দিয়ে বোঝার বিষয়। শুরুতে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই শহীদদের প্রতি এতই সন্তুষ্ট যে এত সন্তুষ্টির প্রকাশ আল্লাহ তাআলা আর কোথাও অভ্যাস করেনি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে নিহত হয়, শহীদ হয়, তাদেরকে মৃত বলতে নিষেধ করেছে। সুতরাং আমি যারা শহীদের পরিবারের আত্মীয় স্বজন আসছেন, ভাই, মা, বোন, তাদেরকে আল্লাহ তাআলাই সম্মানিত করেছে। কিয়ামত পর্যন্ত তারা সম্মানিতই থাকবে এবং মৃত্যুর পরে কাল হাসরের ময়দানে তাদেরকে শহীদের মা, বোন, আত্মীয় স্বজনের মর্যাদা আল্লাহ ভূষিত করবে। সম্মানিত ভাইরা, বোনেরা, আওয়ামী লীগ সরকার 15 বৎসর জাতিকে এটি নিষ্পৃষ্ট করে রেখেছিল যে এটা মনে হইতো যেন ভারতের একটি করদ রাজ্য। মানুষ এই নিষ্পেষিত অবস্থায় থেকে মুক্তি চাইত, কিন্তু মুক্তির কোনো ওয়ে মানুষ খুঁজে পায় নাই। আজকে যারা বড় বড় দল দাবিদার আন্দোলন তারাই করেছে, করে না বিষয়টা তা না, অনেক বড় কথা বলে, সেদিকে আমি যাব না, সময় কম। শুধু মানুষ যে বলে সেই কথাটাই শোনাই যে আজকে আপনারা অনেক বড় কথা বলেন, অনেক বল দাবি করেন, এটা বালির ট্রাক সরানোর মতো মুহূর্ত আপনাদের ছিল না। এই পথ দেখিয়েছে ছাত্র জনতা, খাপামল জনসাধারণ। শুরু করেছিল ছাত্ররা, কিন্তু পরে আর এরা ছাত্র আন্দোলন থাকে নাই, এর মাঝে যুক্ত হয়েছে আপামর জনসাধারণ। আমি যেহেতু নারায়ণগঞ্জে আসছি, নারায়ণগঞ্জে ভাই বোনদের নিয়ে কথা। এই নারায়ণগঞ্জে মোট 21 জন হলো নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দা শহীদ। এর মাঝে সবারই নাম সমাদৃত। বাংলাদেশ জামাত ইসলামী যে স্মারক গ্রন্থ করেছে সেখানে সবার বিস্তারিত বর্ণনা কিন্তু এখানে দিয়েছে। মানে আমি কয়েকজনের নাম একদম মুখস্থ জানি। অনেকে বলে যে ছাত্র জনতা, আমি তো বলি যে 121 জন মাদ্রাসার ছাত্র আউট অফ 1400, 1400 ভিতরে 121 জন মাদ্রাসার ছাত্র এই আন্দোলনে শহীদ হয়েছে। তার মধ্যে 46 জন ছিলেন আপনার হাফেজ, তার মধ্যে 5 জন হাফেজ এই জায়গায় শহীদ হয়েছে, এই স্পটে। তামিরুল মিলাদ মাদ্রাসা যে স্পট, মানে যাত্রাবাড়ির এই সাইডটাতে শহীদ হয়েছে। আমি শুরুতে একটু বলবো, শহীদদেরকে নিয়ে কেউ কোনো কটাক্ষ না করেন, এটা বিনীত অনুরোধ। এটা আল্লাহ সহ্য করবেন না। যেখানে আল্লাহ তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন, সেখানে আমরা অনুরোধ জানাবো শহীদদের সাথে কেউ যেন কোনো বেয়াদবি না করে। সম্মানিত ভাই বোনেরা, 7 আগস্টের পরে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আমাদের জরুরি বৈঠক ডাকলেন। জরুরি বৈঠক ডেকে তিনি একটাই অর্ডার আমাদেরকে দিলেন যে আমরা যেন প্রত্যেক শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করি। তিনি নিজ রাস্তায় নেমে গেলেন। আমি বিশাল একটা অঞ্চল দেখি, 7টা জেলা, আমাকে ওইদিকে পাঠিয়ে দিলেন।
আমরা একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন আমার কথাটা। আমাদের প্রতি ইনস্ট্রাকশন ছিল যে আপনারা শহীদ পরিবারে যাবেন, আর্থিক সহযোগিতা করবেন, কোনো মিডিয়াকে সাথে নেবেন না, এবং যখন তাকে এই আর্থিক সহযোগিতা করবেন কোনো ধরনের ছবি যেন আমার সম্মুখে যেন না আসে। এটা তার সম্মান, তার মর্যাদা আমরা রক্ষা করার চেষ্টা করেছি। আমি একটা কাহিনী আপনাদেরকে শোনাই। আমার একেবারে এখানে তো জব্বার ভাই আসছে, অনেক পরিবারে গেছে, একটা পরিবার মাগুরায় গেলাম, ওই বাসায় মহিলা প্রেগনেন্ট, শাশুড়ি আর কেউ নেই পরিবারে। আমি চিন্তা করলাম যে আসলে অনেক সময় হয় না গ্রামে এক পরিবারের মাঝে শাশুড়ি বউ, তো দুইজনকে সাথে এনেই আমি টাকাটা দিয়ে দিলাম। বললাম যে আপনি এই টাকাটা দিয়ে কিছু করতে চাইলে আমাদের লোকেরা হেল্প করবে। তিনি টাকা না ধরে কেঁদে দিলেন। তো কাঁদলেন কেন আমি বুঝতেছিলাম না। পরে যেটা বললেন হৃদয়গ্রাহী কথা, তিনি বললেন যে আমি প্রেগনেন্ট, আমার বাচ্চার কি হবে। আমি বলে আসলাম সুস্পষ্ট ভাষায় যে আপনার ছেলে হোক আর মেয়ে হোক, এই বাচ্চা বড় না হওয়া পর্যন্ত তার সকল খরচ বহন করবে জামাত ইসলামী। এবং ওই মহিলার মেয়ে হয়েছে। আমি মাগুরা জেলার আমি যখন মাগুরায় যাই, এই গত পরশুদিন আমি গতকাল রাত্রে ছিলাম মাগুরায়, জিজ্ঞাসা করছি পরিবারটার কি অবস্থা, বলছে যে আলহামদুলিল্লাহ আমরা তার পরিবারের সকল দেখভাল করছি। এইভাবে সারা দেশেই আমরা শহীদদেরকে মর্যাদা দেওয়ার জন্য আমরা তো একটা দল, আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা সেটা করার চেষ্টা করেছি। সম্মানিত ভাই বোনেরা, আমি 17 আগস্ট থেকে আমার উপর দায়িত্ব ছিল আহত লোকদের চিকিৎসা করানো। আমরা একটা টিম ওয়ার্ক করতেছিলাম, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, চোখে পানি চলে আসার কথা। প্রত্যেকটি কাহিনী 40 জন চোখে রোগী অপারেশন করাইছে আমি 5 দিনে। এবং এমন অবস্থা ছিল যে নিজেরই জীবন বিপন্ন ছিল। এই অবস্থায় যাত্রাবাড়ি থেকে গুলি খাওয়া, আপনার কোন রকম খালি বেঁধে টেঁধে নিয়ে বলছি নিয়ে আসেন, হসপিটাল করে আনতে পারলে বাকিটা আমি ব্যবস্থা করব। আর তার পিছনে তো লোক লেগে থাকতো, অসহায় চিত্র ছিল, এটা বর্ণনা করার মতো। তারপরে আমি 22 তারিখ রাত আমি অ্যারেস্ট হয়ে গেলাম। 7 তারিখে স্বাধীন করলেন আপনারা, আমি এখানে 7 তারিখে জেল থেকে বেরিয়ে আসছি। এবার একটু আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে অব্যাহতভাবে আমরা ইউনূস সরকারের উপর চাপ প্রয়োগ করছিলাম যাতে করে শহীদ পরিবারকে যেন তারা টেক কেয়ার করে, আহতদের জন্য চিকিৎসার জন্য ব্যবস্থা করে। তারা আমাদের চাপের মুখে কিছু করেছে সাফিসিয়েন্ট না। এই পঙ্গু হসপিটাল আমি রেগুলার যেতাম। পঙ্গু হসপিটালে প্রচুর রোগী আছে আমার সাথে, যথেষ্ট মানে কি বলে সম্পর্ক, রেগুলার কথা বলে, কান্নাকাটি করে। এখানে একজন পঙ্গু আছে, আপনি ছিলেন। এবং 2-1টা কাহিনী এমন আছে আপনার শুনলে আপনার অবাক হয়ে যাবেন। আমি যখন যাই আমাকে বলে ভাই আত্মহত্যা করা মহাপাপ, এটা না জানলে যে জীবন হাত নাই পাও নাই, মানে একটা টেরিবল অবস্থা। এই অবস্থার মাঝে এ ভাইয়েরা দিন যাপন করছে। তারা একটা স্বাধীন দেশ দিলেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো, এবং সেই নির্বাচনের যে শর্ত ছিল সে শর্ত পূরণ করেই কিন্তু নির্বাচনে আসছে। আজকে বলে আত্মস্বীকৃত মুনাফেক দুনিয়ায় আর নাই, এই একটা ছাড়া, এটা হলো বিএনপি। আত্মস্বীকৃত মুনাফেক, কথা বুঝাইতে পারলাম কিনা? মুনাফিক তো আছে, কিন্তু আত্মস্বীক নিজেই বলে আমি মুনাফিক। কি বললো যে আমরা যদি আপনাদেরকে ওই সময় কথা না বলতাম তাইলেও তো নির্বাচন নাও হতে পারতো। বলেন অবস্থাটা, এটা কি মেনে নেওয়া যায়? এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। হ্যাঁ ভোট দিয়েছে 68%, হ্যাঁ ভোট দিয়েছে। যিনি আজকে প্রধানমন্ত্রী তিনিও হ্যাঁ ভোট দেওয়ার জন্য বলছেন না, কিন্তু আজকে তেনারা হ্যাঁ ভোট চেনেন না, হ্যাঁ ভোট জানেন না ওনারা। অথচ মুখে বলে বেড়া অক্ষরে অক্ষরে আপনার কি করব, জুলাই সনদ বাস্তবায়ন করব। আমার মনির হক ভাই বলছেন যে 18 তারিখে তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন যে আমরা জুলাইয়ের সাথে নাই। বলছে কিনা বলেন? ভুলে যায় না, কিন্তু আমাদের মেমোরি খুব শর্ট, কিন্তু আমরা ভুলে যাই। জুলাইয়ের 18 তারিখে এই মির্জা ফখরুল
সাংবাদিকদের সামনে বলেছিল যে আমরা জুলাইয়ের সাথে নাই। 1 কোটির উপর লোক তার এই বক্তব্য দেখেছে, 1 কোটির উপর লোক সাক্ষী আছে, 1 কোটি লোক। অথচ এখন বলে জুলাই অক্ষর অক্ষরে পালন করবে। আবার বলে যে জুলাই পাবলিক তো বুঝে নাই, না বুঝে ভোট দিচ্ছে। 4টা যে বিষয় ছিল এই নাকি বুঝে নাই পাবলিক, না বুঝে ভোট দিচ্ছে। আমরা প্রশ্ন করতে চাই শিলংকে, সর্বমন্ত্রীকে, সালাউদ্দিন সাহেবকে, আপনাদের 31 দফা বুঝে আর 4 দফা বুঝে নেয় পাবলিককে এত বোকা মনে করেন? পাবলিক বুঝি শুনেই কিন্তু 68% ভোট দিয়েছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী আজকে সংসদে বিরোধী দল, সবসময় আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি মানবিক বাংলাদেশ গড়ার একজন কারিগর, ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ গড়ার যার স্বপ্ন, আমাদেরকে সেরকম একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য তিনি তৈরি করছেন। সুস্পষ্ট ভাষায় বলেছেন, আমরা সংসদে আমাদের যা ভূমিকা রাখা দরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা সংসদে তা করব, এবং রাজপথে এই শহীদ এবং আহতরা তাদের অধিকার ফিরে নেওয়ার জন্য যা যা করণীয় দরকার আমরা তাই করব। আমার বিশ্বাস আপনারা যদি সোজা না হন, অনেকে শব্দ প্রয়োগ করে সোজা আঙুলে নাকি ঘি উঠে না, নাকি? আপনারা যদি সোজা না হন, এই জাতি যেইভাবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দেশ থেকে বিতাড়িত করেছে, আপনাদেরকেও দেশ থেকে বিতাড়িত করতে খুব বেশি সময় এই জাতি নেবে না। সুতরাং আমরা অনুরোধ জানাবো যে আপনারা জুলাই যোদ্ধা, আহত এবং শহীদদেরকে যথাযথ মূল্যায়ন আপনারা করবেন। আমাদের আমিনী জামাত থাইল্যান্ডে গিয়েছিলেন আহতদের দেখতে, তো তিনি সেখানে আহত পরিবারদেরকে দেখে জানতে চাইলেন যে আমরা ইন্টেরিয়ম গভর্নমেন্টের সময় প্রেসার দিয়ে যে কয়জন লোক পাঠাইছিলাম আপনার চিকিৎসার জন্য, এরপরে আর এই সরকারের সময়ে আর কোন লোক এখানে ভর্তি হয়েছে কিনা? একটা লোকও ভর্তি হয়নি, একটি লোকও। আর তারা চিকিৎসার জন্য কাউকে বিদেশে পাঠায় নাই। বাংলাদেশ জামাত ইসলামী আমরা বিদেশ থেকে ডাক্তার এনে এনআই হসপিটালে বহু লোকের চিকিৎসা, চোখের চিকিৎসা আমরা করেছিলাম, তারপরে আর একটা চিকিৎসা এখন পর্যন্ত হয় নাই। আমার কাছে অবাক লাগে, আসলে অবাক লাগে। আপনি তো লন্ডনেই ছিলেন, এই শহীদদের রক্তের উপর পানি, আপনি আহতদের রক্তের উপর রেখে আপনি দেশে এসে আজকে প্রধানমন্ত্রী হয়েছে। আরেকজনকে বলি আপনি তো সিলেটে ছিলেন, উনি বলে গুম হয়েছে, আমরা বলি উনি আরামায় এসেছিলেন সেদিন। ঠিক আছে, তিনি আরামায় এসেছিলেন। এই শহীদরা, এই যুদ্ধাহতরা, আহতরা আপনাদেরকে আজকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, আর আপনার বিমানও তাদের অবস্থাটা ভুলে গেলেন। আমরা আজকের এই শহীদদের ব্যাপারে আমাদের ইনস্ট্রাকশন শুধুই আলোচনা নয়, প্রত্যেক শহীদ পরিবারের কাছে আমরা টাইম টু টাইম তাদেরকে দেখার জন্য, তাদের সুযোগ সুবিধা বোঝার জন্য, এবং তাদের পরিবাররা কিভাবে আছে, এই সব কিছুই আমরা ইনশাল্লাহ করব। এটা আমাদের সংগঠনের নির্দেশনা আছে। সম্মানিত ভাইরা, আমি শেষ করতে চাই, বাবা আমার একটা প্রোগ্রাম আছে, এটা হলো যে সরকার কিছু করবে বলে আমাদের কাছে মনে হয় না। আপনারা কি মনে করেন? মতিগতিকে ভালো বোঝা যায়? বলা হয় না মর্নিং শোজ দ্য ডে। 4 মাস চলে গেল, এখন পর্যন্ত আমরা কোনো সিমটম বুঝতে পারছি না। কিন্তু ভবিষ্যতেও এই শহীদদেরকে ওনারা কিছু করবেন, আহতদেরকে কিছু করবেন, জুলাই সনদ বাস্তবায়ন করবেন, এরকম কোনো সিমটম আমরা লক্ষ্য করছি না। তারাও কিন্তু ফ্যাসিস্ট সরকারের মধ্যে হাঁটতেছে। ফ্যাসিস্ট যে লাইনে হাঁটছে, বর্তমান সরকার কিন্তু এখন সেই লাইনেই হাঁটতেছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদেরকে লোভ দেখায় লাভ নাই। বলে আপনারা ডেপুটি স্পিকার নেন, ওই আপার হাউসে আপনারা লোক নেন, বিভিন্ন আছে না, তারপরে সংবিধান সংশোধন কমিটিতে আপনাদের লোক দেন। আমরা কিন্তু রিফিউজ করেছি, আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি। কিন্তু আমরা মর্যাদাশীল শহীদ পরিবার দিকে তাকিয়ে কিন্তু আমরা এই সমস্ত লোভনীয় কোনো প্রস্তাব আমরা গ্রহণ করি নাই। আমরা সংবিধান সংশোধনের জন্য লোক দেই নাই। আমরা সুস্পষ্ট ভাষায় বলেছি, আমরা সংবিধান সংশোধন চাই না, আমরা কি চাই? সংস্কার চাই। সংবিধান সংশোধন এবং সংস্কার, এটা অনেক পার্থক্য। এটা রিফর্ম করা আর দুই একটা আইটেম তো সংযোজন করা অথবা বাদ দেওয়া। আমরা রিফর্ম চাই, সংস্কার চাই। আপনারা কি বলেন? সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী চাইলেই হবে না। আমি অনুরোধ জানাই আপনাদেরকে মুখ খুলতে হবে।
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সরকারকে কোনো ছাড় দিতে প্রস্তুত নই। কি আপনারা একমত কিনা বলেন? বাংলাদেশ জামাত ইসলামী রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে, বিভিন্ন প্রোগ্রামের ঘোষণা দিয়েছে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস 68% লোক যেহেতু জুলাই সংস্কারের পক্ষে রায় দিয়েছে, আমরা রাজপথে নামলে 68% লোক আমাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা চাই না দেশে আরেকটি অরাজক পরিস্থিতি তৈরি হোক। ইলেকশনে আপনারা কেমনে আসছেন এটা আমরা জানি, ঠিক তো নাকি? আমরা জানি আপনারা কেমনে আসছেন। আপনি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা আসছেন এটা আমাদের জানা আছে, আমাদের চেয়ে অত ভালো কেউ জানে না। কিন্তু আমাদের আমিরি জামাত বলছে এখন যদি আমরা এটাকে মেনে না নেই, দেশে আরেকটা অরাজকতা সৃষ্টি হবে, যার সুযোগে আপনার আওয়ামী লীগ আবার এখানে দেশে ইস্টাবলিশ হওয়ার সুযোগ পেয়ে যাবে, দেশটাকে অশুভ সংকেতের দিকে নিয়ে যাবে। এই জন্য আমরা সকল ইঞ্জিনিয়ারিং মেনেও আমরা পার্লামেন্টে গিয়েছি। এখন আমরা বলতে চাই আমরা গিয়েছি, কিন্তু আমরা আপনাদের অন্যায় আবদার আমরা আর মানব না। ঠিক আছে? আমরা অনুরোধ জানাই শহীদ পরিবারকে যে আপনারা আমাদেরকে পাশে পাবেন, আমরা ইনশাল্লাহ পাশে থাকবো আপনাদের। আহত যারা আছেন তাদেরও পাশে আমরা আছি, যারা পঙ্গুত্ব বরণ করে আছেন অনেক, আমরা তাদের সাথেও আছি ইনশাল্লাহ। আগামীতে আমরা আপনাদের সাথে থাকবো এবং সরকারের বিরুদ্ধে একটা কার্যকর আন্দোলন আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সে তৌফিক দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।